টপ মার্কেট বিডি একটি অনলাইন শপিং মার্কেট। ভিজিট করুন www.topmarketbd.com। হটলাইন 01705549010। অর্ডার করুন যেখান থেকেই পণ্য পাবেন নিজ ঠিকানায়। ঠিকানা 168 আটলান্টিক ওয়াজউদ্দিন টাওয়ার, তৃতীয় তলা, হাতিরপুল, ঢাকা। আসসালামু আলাইকুম। এমটিভি বাংলা টপ মার্কেট বিডি রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইমরুল কায়েস। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। আঠারো দিন ধরে আমরণ অনশন কর্মসূচিতে প্রাইমারি প্যানেল প্রত্যাশীরা। মার্কিন নির্বাচনে ট্রাম্পের চেয়ে ভোটে আরো শক্তিশালী অবস্থানে জো বাইডেন। মিয়ানমারে নির্বাচনকাল, ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন রোহিঙ্গারা। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সম্মুখ সমর ৭১-এর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। গলাচিপা ও গোপালগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদারগঞ্জে সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ। সিরাজগঞ্জের শাহজাদপুরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। অযত্ন আর অবহেলায় ফেনীর ছাগলনাইয়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। সাকিবকে দেখতে উৎসুক জনতার ভিড়, ক্রিকেটে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত। এতক্ষণ দেখলেন সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারবাসীর দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। আগামীকাল রবিবার দেশটিতে হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। মিয়ানমারের দীর্ঘ ৫০ বছরের সামরিক শাসনের অবসান ঘটানোর পর গণতান্ত্রিক জমানায় এটি দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩,৭০,০০,০০০। তবে এবারের নির্বাচন থেকে বঞ্চিত রাখা হয়েছে রোহিঙ্গা সহ সংখ্যালঘু ২৬ লাখ জাতিগোষ্ঠীকে। নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে আরও ৯১টি দল অংশ নিচ্ছে। এর আগে ২০১৫ সালে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির নেতৃত্বে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় আসে। ধারণা করা হচ্ছে এবারও ক্ষমতায় আসতে পারে সুচির দল। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন সুচি। এমনকি আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও ওঠে শান্তিতে নোবেল বিজয়ী সুচির বিরুদ্ধে। জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তার পাশে কাপনের কাপড় পরে গত ১৮ দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা। এরই মধ্যে ১৫০ শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে অনশনের এতদিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। অনশনকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না তারা। শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল ২০১৮ প্রত্যাশী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হাসান জাগো বলেছেন, প্রাথমিক শিক্ষা হলো একটি দেশের শিক্ষার মূল ভিত্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অদৃশ্য জটিলতার কারণে ২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শিক্ষক পদ খালি থাকা সত্ত্বে নিয়োগ বঞ্চিত হতে হয়।
এক্ষেত্রে নিয়োগের দীর্ঘসূত্রিতা যার অন্যতম প্রধান কারণ। তিনি আরো জানান, তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 এর অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ প্রদান ও প্যানেল পদ্ধতি প্রবর্তনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে পার শিমলা গ্রামে শ্রী সুনীল চন্দ্রের সাথে পার্শ্ববর্তী গোপাল চন্দ্রের জমি সংক্রান্ত ও সামাজিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ সুনীল চন্দ্রকে ঘায়েল করার জন্য গোপাল চন্দ্র তার নিজ স্ত্রী অঞ্জলি রানীকে দিয়ে সুনীল চন্দ্রের ছেলে সুমলকে আসামি করে ধর্ষণের চেষ্টার মামলা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনীল চন্দ্র ও গোপাল চন্দ্রের পাশাপাশি বসত বাড়ি। তাদের মধ্যে দীর্ঘদিন থেকে পাশাপাশি জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে এবং স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসছেও তারা বহুবার, কিন্তু বিষয়টি নিয়ে তারা কোনো নিষ্পত্তিতে আসতে পারেনি। এদিকে স্থানীয়রা আরো জানান, গোপাল চন্দ্রের স্ত্রী অঞ্জলি রানী মামলায় যে দিন তারিখ সময় উল্লেখ করেছেন, ওই দিনে কোনো প্রকার এমন ধরনের ঘটনা ঘটেনি। অন্যদিকে সুনীল চন্দ্র ও তার ছেলে সহ এলাকাবাসী এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদেরকে বলেছেন, এই ন্যাক্কারজনক মিথ্যা মামলার জন্য স্বামী স্ত্রী দুজনের শাস্তি হওয়া উচিত বলে দাবি করছেন তারা। আমার জানি যে সেই ছেলে এরকম ধরনের নয়। আচ্ছা, কিন্তু প্রায় এটা কোনো দিনই সত্যি না, এটা গোটাটা মিথ্যে। এটা হ্যারাসমেন্ট করার জন্য কথা মানে কাজ করেছে। আগেকার একটা শত্রুতা আছে। এদিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগ ও পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মত বিনিময় করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া আলহাজ মোহাম্মদ গোলাপ ফারুক পিঙ্কু। শুক্রবার সন্ধ্যায় রায়পুর পৌর আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজমুল কাদের গুলজার, রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গলাচিপায় সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার উপজেলা দরবার হলে উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আশিস কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন মোল্লা, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। এদিকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাশিয়ানী উপজেলা প্রশাসন ও কাশিয়ানী উপজেলা সমবায় অফিস কর্তৃক আয়োজিত আলোচনা সভা সকাল 10টার সময় কাশিয়ানী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান সুব্রত ঠাকুর। সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলার নির্বাহী অফিসার। বাগেরহাট জেলার ফকিরহাটে ইমাম পরিষদ ও তাওহীদি জনতার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ ৭ নভেম্বর শনিবার সকাল 10টায় খান জাহিদ হাসান চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জন সহ ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সমগ্র বিশ্বের সকল মুসলমানদের প্রতি অটুট মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তারা। মাদারগঞ্জে সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শনিবার মোজাম্মেল মমতাজ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উপ পুলিশ মহাপরিদর্শকের বাড়ি প্রাঙ্গণে 12 জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ পুলিশ মহাপরিদর্শক মাহবুবুর রহমান রিপন। সহযোগিতায় রোজি স্মৃতি সমাজ কল্যাণ সংস্থা ও ফুক। এ সময় মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কবিরুল হাসান বিন রকিব, ফরহাদ হোসেন ও তোফায়েল এবং শাকিল ইমতিয়াজ বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে আজ শনিবার উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাকারিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম দাঁড়িয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে ফ্রান্সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র তৈরির প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে খুকনি ইউনিয়নের সাবেক ৯ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে খুকনি মণ্ডলপাড়া থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি খুকনি নতুন পাড়া থেকে রূপনাই, রহমতখোলা, মোল্লাপাড়া, কড়িতলা হয়ে খুকনি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে গিয়ে সমাবেশ করে। সভাপতিত্বে বক্তব্য রাখেন খুকনি ৯ নং সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে ফ্রান্সের যাবতীয় পণ্য বয়কট সহ সকল ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করার ঘোষণা দেন তারা। আজ লামা উপজেলার ৭ নং ফাইতং ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যানের বিরুদ্ধে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়। লামা উপজেলার ৭ নং ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানি ও আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে তথাকথিত অগ্রযাত্রা নামক অনলাইন পোর্টালের মাধ্যমে অপপ্রচার চালানো হয়, যা ছিল একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এই অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। আজ ঐতিহাসিক ৬ নভেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে এক ভয়াবহ সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল পাবনার আটঘরিয়া মাছপাড়া ইউনিয়নের সোনাকান্দর ও বংশীপাড়া গ্রামের মধ্যবর্তী চন্দ্রাবতী নদীর তীরে। যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন রেনুর নেতৃত্বে সে সময় পাকিস্তানি বাহিনী সহ পাকিস্তানি ক্যাপ্টেন জেনারেল তাহের নিহত হন। এছাড়াও সেদিন ১০ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। এই দিনটিকে স্মরণ করে রাখতে প্রতি বছরের ন্যায় এবারেও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার শহীদ যোদ্ধাদের স্মৃতিতে ফুল দিয়ে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। সম্মুখ সমর ৭১-এর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আটঘরিয়ার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ৯ নং শুভপুর ইউনিয়নে অযত্ন আর অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের সম্মুখ সমর স্মৃতিস্তম্ভটি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শুভপুর ব্রিজ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন করেন এই এলাকার মুক্তিযোদ্ধারা। এতে শহীদ হন ৩০ জন বীর মুক্তিযোদ্ধা এবং হানাদার বাহিনী নিহত হয় ৭ জন। তাদের সেই বীরগাথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে শুভপুর বাজারে নির্মিত হয় ছাগলনাইয়া সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে, অযত্ন আর অবহেলায় স্মৃতিস্তম্ভটি মাদক ও নেশাখোরদের আড্ডাস্থলে পরিণত হয়। দর্শক, চলুন দেখে আসি এমটিভি বাংলার ক্যামেরাম্যান মীর হোসেন মিলুকে নিয়ে তৈরি করা আমাদের ফেনী জেলা প্রতিনিধি সৈয়দ কামাল উদ্দিনের একটি তথ্যচিত্র। সম্মানিত এমটিভি বাংলা দর্শকবৃন্দ, আমরা এখন এখানে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নস্থ এই শুভপুর বাজারের একটি স্থান। এখানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আপনারা যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি মুক্তিযুদ্ধের সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ। এটি হলো মুক্তিযুদ্ধের, যেখানে ১৯৭১ সালে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১,৪৪,০০০ বর্গ কিলোমিটারের একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছিলাম। সেই স্বাধীন ভূখণ্ড অর্জনে আমাদের যারা শহীদ হয়েছেন এবং এখনও যারা জীবিত রয়েছেন, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা আমাদের মুক্তিযোদ্ধা পরবর্তী যাদের জন্ম হয়েছে সেই নবপ্রজন্মকে জানানোর জন্যই এই সম্মুখ সমর স্মৃতিস্তম্ভটি ২০০৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী
যিনি মুক্তিযোদ্ধা বান্ধব সরকারের একমাত্র প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে প্রস্তাবনা করেছিলেন যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্ম জানতে পারে। সেই ইতিহাস জানার লক্ষ্যেই উনি সারা বাংলাদেশে 2009 সালে ওনারা বাংলাদেশ সরকার 2009 সালে জাতীয় সংসদে এই প্রস্তাবনাটি করেছিলেন। সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ সারা দেশে 13টি 2009 সালের 13টি স্মৃতি বা সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ অনুমোদন হয়েছিল, যার মধ্যে 2টি সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ আমাদের এই ফেনী জেলায়, একটি ছাগলনাইয়া উপজেলার এই শুভপুরে এবং আরেকটি রয়েছে পরশুরাম উপজেলাধীন সাতকুচিয়া এলাকায়। জি, তো যেই লক্ষ্যে সরকার এই সম্মুখ সমর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন এবং যতটুকু জানতে পেরেছি এটি গণপূর্ত বিভাগের অধীনেই নির্মিত হয়েছে এবং এই নির্মাণ ব্যয় হয়েছিল 27,66,000 টাকার মতো। প্রায় 27,66,000 টাকা নির্মাণ ব্যয় এখানে খরচ হয়েছিল এই সম্মুখ সমর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করতে। তো উদ্দেশ্য ছিল যে আগামী প্রজন্ম আমাদের ইতিহাস জানতে পারবে, যুদ্ধের ইতিহাস জানতে পারবে, যুদ্ধ কী ছিল, কার নেতৃত্বে যুদ্ধ হয়েছিল, কে আমাদেরকে এই 1,46,000 বর্গ কিলোমিটারের স্বাধীন একটি ভূখণ্ড মানে স্বাধীন একটি দেশ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছিলেন। সেই লক্ষ্যে যদিও এটি স্থাপন করা হয়, আপনারা স্বচক্ষে বিষয়টি দেখতে পাচ্ছেন যে এটির কি অবস্থা। জংলা, আবর্জনা, পরিষ্কারের কোনো এটা পরিষ্কারই হয় না, জংলা আবর্জনা উঠে রয়েছে। কী জন্যটি স্থাপন করেছে আমার মনে হয় বর্তমান নবপ্রজন্ম এই বিষয়টি এখন জানতে পারে না। বর্তমান আমাদের আগামী প্রজন্ম এটি কী জন্য, কী উদ্দেশ্যে স্থাপন করেছে এটি হয়তো তারা অনুধাবনও করতে পারছে না। তো আমার মনে হয় যতটুকু আমরা জানতে পেরেছি, এখন আমার সাথে আপনারা যাকে দেখছেন উনি একজন মুক্তিযোদ্ধা। এই স্থানেই এই শুভপুরের আমরা যেখানে দাঁড়িয়েছি এর অদূরে একটি ব্রিজ আছে, শুভপুর ব্রিজ, ওই ব্রিজেই মূলত সম্মুখ সমর যুদ্ধটা হয়েছিল নাকি কাকা? জি জি। তো এই সম্মুখ সমর এখানে কতজন মারা গেছিল কাকা? এখানে প্রায় আমরা এই উপস্থিত 7 জন পাঞ্জাবিকে আমরা নিহত করেছিলাম। আপনাদের কয়জন? আমাদেরও এই তখনকার আনসার, পুলিশ, এই মানে মুক্তিযুদ্ধের মধ্যে প্রায় 30-35 জন সম্মুখ সমরে নিহত হয়েছিল। এই ফেনী নদীর গাঙ্গাইলের উপরের একটা বাঁধা ছিল, গাঙ্গাইল আমরা এখানের ভাষায় গাঙ্গাইল বলি, ওই গাঙ্গাইলের ভিতরে দর্শক উনি যে গাঙ্গাইল যেটি বোঝাতে চেয়েছেন, উনি মানে একটি নদীর পাড়, ওই পাড়ে তারা বাংকার করেছিলেন। তো এখানে চট্টগ্রাম থেকে যখন হানাদার বাহিনী বা পশ্চিমা হানাদাররা এখানে আসে, তখন আমাদের এই বীর সেনানী আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে তাদের মোকাবিলা করতে হয়। তো মোকাবিলা করতে গিয়ে ওরা 7 জন পাক হানাদার নিহত হয়েছিল এবং আমাদের মুক্তিযোদ্ধাদের প্রায় 30 জনের মতো এখানে নিহত হয়েছিল, যার জন্যই এটাকে একটি সম্মুখ সমর স্থান নির্ধারণ করে এখানে এই সম্মুখ সমর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিল সরকার। দর্শক, যে স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল জানার জন্য, শেখার জন্য, দেখার জন্য, যেটি দেখলে বুঝতে পারবে এটি কেন নির্মাণ করা হয়েছে, এটার কারণ কি এবং এখানে আসলে কি শেখা যাবে, সেই ব্যবস্থাপনা এখানে নেই। স্থানীয়দের অভিযোগ এই সম্মুখ সমর স্মৃতিস্তম্ভে লাইটের কোনো ব্যবস্থা নেই এবং যতটুকু জানতে পেরেছি এখানে এসে যে এটা অনেক সময় সন্ধ্যার পরে বখাটেদের আড্ডাস্থল হয়ে ওঠে এবং এখানে নাকি এখানকার স্থানীয় লোকজনের কাছে শুনতে পেয়েছি রাত একটু গভীর হলেই এই স্মৃতিস্তম্ভে বসে অনেক বখাটে নাকি মাদকের আড্ডা বসায়, এখানে বিভিন্ন ধরনের মাদক সেবন করে। তো আমি যা আমার সাথে এখন যিনি আছেন উনি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম
উনি এখন বলবে যে এটা কি করলে কি হতো, উনি সরকারের কাছে আবেদন জানাক যে এই যে স্থাপনাটা দিয়ে কি মানে আসলে কি সরকারের যে সদুদ্দেশ্য ছিল সেটি সফল হয়েছে কিনা এই বিষয়ে বলবেন এখন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন রাখব, এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সমর স্মৃতিস্তম্ভটা নির্মাণ করছে, কিন্তু এখন অযথা অবহেলায় পড়ে রয়েছে, এটার কোনো কাজে আসতেছে না। এখানে সন্ধ্যা হলে মাদকের আড্ডা, বিভিন্ন রকমের এই অসহযোগ অসামাজিক 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 কার্যকলাপ এখানে চলে। যাক, এগুলা না করার জন্য এখানে একটা ঘর নির্মাণ করে দিই বা একটা কেয়ারটেকার যদি এখানে থাকে, তাহলে মনে করেন এটা একটু কিছু বই পুস্তক এই লাইব্রেরির মতো করে দিয়ে একটা বই পুস্তকের যুদ্ধের সম্বন্ধে বিভিন্ন রকমের পাঠাগারের মতো তৈরি করে দিয়া এখানে রাখলে তাহলে মানুষের জানতে পারতো, শুনতে পারতো, বুঝতে পারতো এটা কী জন্য তৈরি হয়েছে, এটা কী জিনিস। এখন বোঝার মতো কোনো উপায় নাই, সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে নষ্ট করে ফেলে দিছে, এই অযথা পড়ে রয়েছে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাইতেছি। যে আপনারা দর্শক দেখলেন, জানলেন এবং শুনলেন যে একজন মুক্তিযোদ্ধার মুখেই শুনলেন এটির কি অবস্থা, কেমন অবহেলিত এই স্থাপনাটি। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার বাবা এই উপজেলারই মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হিসেবে দীর্ঘ 10 বছর দায়িত্ব পালন করেছিলেন। তা আমার কাছেও বিষয়টি অনেক হৃদয় বিদারক মনে হয়। তো দর্শক, আমরা আপনাদেরকে যে বিষয়টি আসলে তুলে ধরার জন্য, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন, যিনি মুক্তিযোদ্ধাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানের খেতাব দিয়ে, যিনি মুক্তিযোদ্ধাদেরকে বীর উপাধি দিয়েছেন, এখন থেকে মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে শহীদ অথবা জীবিত বীর লিখতে হবে। বীরের যে খেতাবটি দিয়েছেন, সেই বীর খেতাবের সেই মুক্তিযোদ্ধা বান্ধব, মুক্তিযোদ্ধার সপক্ষের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমিও আবেদন জানাবো একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, যে আসলে যদি আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, তাহলে সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটির রক্ষণাবেক্ষণের জন্য একজন কেয়ারটেকার এবং একটি ছোট আকারের ঘর নির্মাণ করে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিভিন্ন চিত্রপট তুলে ধরে মুক্তিযুদ্ধের সেই চিত্রগুলা দেখালে আমরা উপকৃত হব, যুদ্ধের ইতিহাস জানব। আমি ক্যামেরাম্যান মীর হোসেন মিলুকে নিয়ে আমি সৈয়দ কামাল, এমটিভি বাংলা, ফেনী। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।
নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। টপ মার্কেট বিডি একটি অনলাইন শপিং মার্কেট। ভিজিট করুন www.topmarketbd.com। হটলাইন 01705549010। অর্ডার করুন যেখান থেকেই পণ্য পাবেন নিজ ঠিকানায়। ঠিকানা 168 আটলান্টিক ওয়াজউদ্দিন টাওয়ার, তৃতীয় তলা, হাতিরপুল, ঢাকা। আসসালামু আলাইকুম। আমরা অভিজ্ঞ মুআল্লিম ও গাইড দ্বারা হারাম শরীফের অতি সন্নিকটে থাকা, খাওয়া ও সহি শুদ্ধভাবে হজ উমরা পালনে অঙ্গীকারবদ্ধ। মান্নান হজ গ্রুপ, আজই বুকিং করুন। অন্যান্য সেবা সমূহ টিকিট, ভিসা, মেডিকেল ও ট্যুর পরিচালনায় মান্নান এয়ার ইন্টারন্যাশনাল। ভ্রমণ হবে আরো নিরাপদ। ট্রাভেল উইল বি সেফার। মান্নান এয়ার ইন্টারন্যাশনাল প্যাকেজ ট্যুর দেশ ও বিদেশ। Package tours home and abroad. Thailand, Singapore, Malaysia, Dubai, or India. domestic and international air tickets. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। An institution approved by the government of the People's Republic of Bangladesh. মান্নান এয়ার ইন্টারন্যাশনাল 168 আটলান্টিক ওয়াজউদ্দিন টাওয়ার, তৃতীয় তলা, হাতিরপুল, ঢাকা। Mobile 01714119771 017 14119771। টপ মার্কেট বিডি একটি অনলাইন শপিং মার্কেট। ভিজিট করুন www.topmarketbd.com। হটলাইন 01705549010। অর্ডার করুন যেখান থেকেই পণ্য পাবেন নিজ ঠিকানায়। ঠিকানা 168 আটলান্টিক ওয়াজউদ্দিন টাওয়ার, তৃতীয় তলা, হাতিরপুল, ঢাকা। মান্নান হলিডেজ, ভ্রমণের স্বপ্নপুর। নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী খরচে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ করুন আমাদের দক্ষ গাইড ও ট্যুর প্যাকেজের মাধ্যমে। স্টুডেন্ট, ফ্যামিলি ও কাপল প্যাকেজে আজই বুকিং করুন আপনার ভ্রমণ গন্তব্য। ভিজিট করুন facebook.com/mannanholidays। কল করুন 0244611677 01703749125। ঠিকানা 168 আটলান্টিক ওয়াজউদ্দিন টাওয়ার, তৃতীয় তলা, হাতিরপুল, ঢাকা। পরিচালনায় মান্নান এয়ার ইন্টারন্যাশনাল। মান্নান হলিডেজ, ভ্রমণের স্বপ্ন পূরণ। টপ মার্কেট বিডি একটি অনলাইন শপিং মার্কেট। ভিজিট করুন www.topmarketbd.com। হটলাইন 01705549010। অর্ডার করুন যেখান থেকেই পণ্য পাবেন নিজ ঠিকানায়। ঠিকানা 168 আটলান্টিক ওয়াজউদ্দিন টাওয়ার, তৃতীয় তলা, হাতিরপুল, ঢাকা। ফিরে এলাম বিরতির পর সংবাদের পরবর্তী অংশে। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নির্বাচনে ট্রাম্পের চেয়ে ভোটের ব্যবধান বাড়িয়ে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন।
পেনসিলভানিয়া ও জর্জিয়াতে এগিয়ে রয়েছেন তিনি। তবে এই দুটি অঙ্গরাজ্যের ভোট গণনা হতে আরও কিছুটা সময় লাগবে। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী জর্জিয়াতে 1% ভোট গণনা বাকি রয়েছে। বর্তমানে 4020 ভোটে বাইডেন এগিয়ে রয়েছেন। গণনা বাকি রয়েছে 50,000-এরও কম ভোট। নর্থ ক্যারোলাইনায় 1% ভোট গণনা বাকি রয়েছে। ট্রাম্প সেখানে এগিয়ে রয়েছেন 76,479 ভোটে। এদিকে পেনসিলভানিয়াতে 1% ভোট গণনা বাকি রয়েছে। 28,877 ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। এই তিনটি অঙ্গরাজ্যেই 50,000-এরও কম ভোট গণনা বাকি রয়েছে। নেভাদায় 13% ভোট গণনা বাকি রয়েছে। সেখানে 22,657 ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় বাইডেন সমর্থকেরা রাস্তায় আনন্দে নেমেছে। সেখানে ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। এবার খেলার সংবাদ। করোনার সময়টায় বিদেশ থেকে ফেরা যে কোনো ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী ঘটেছে। বাঁহাতি অলরাউন্ডার যুক্তরাষ্ট্র থেকে বিদেশে ফিরলেন কাল বৃহস্পতিবার রাত 2টায়। দেশে ফেরার 9 ঘন্টার মধ্যে সাকিব এলেন গুলশানের একটি সুপার শপ উদ্বোধন করতে। আজ বেলা 11টায় গুলশানের সুপার শপ জয়ের সামনে যেতেই দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। সাংবাদিক, আয়োজক আর উৎসুক জনতা সামলাতে ভীষণ হিমশিম খেতে হলো নিরাপত্তা কর্মীদের। বেলা 11:30টার দিকে এলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাকিব আল হাসান। মানুষের ভিড় ঠেলে কোনোভাবে ঢুকে ফিতা কাটলেন তিনি। উদ্বোধন করলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানটি। সাকিবকে পেয়ে ভক্তদের মাঝে বাঁধ ভাঙা আনন্দ লক্ষ্য করা গেছে। প্রিয় খেলোয়াড়কে এক নজর দেখতে মুহূর্তেই ভিড় জমান উৎসুক ভক্তরা। প্রিয় ক্রিকেটারকে পেয়ে পরবর্তী প্রত্যেকটি ম্যাচে জয়ী হওয়ার স্বপ্ন দেখেন তারা। দর্শক, এতক্ষণ দেখলেন এমটিভি বাংলার টপ মার্কেট বিডি রাতের সংবাদ। এছাড়াও আমাদের সকল সংবাদ দেখুন এমটিভি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টুইটার সহ সকল সোশ্যাল মাধ্যমে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করে সাথেই থাকুন। আমরা আছি সর্বত্র সব সময়। যে কোনো তথ্য জানতে ও জানাতে ফোন করুন 0184-223631 এই নাম্বারে। এছাড়া ইমেল করুন mtvbdinfo@gmail.com। সংবাদের প্রধান শিরোনাম জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।